একে খাওয়াইছো আমায় গড়ে আসমান জমিন ভাই, সবই উলট পালট রঙিন রঙিন যেদিকে তাকাই, আশেপাশে সুন্দরী আর পরি দেখতে পাই, ডাইনে বামে মুচকি হাসে ধরতে গেলে নাই। তারপর এক বাঁকা হাসি দিয়ে জড়িয়ে যাওয়া গলায় বলল, আরে আমি তো ভেবেছিলাম বাড়ি যাচ্ছি, কিন্তু ভুল করে পতিতলায় চলে আসলাম নাকি? এই ছেড়ে তোর রেট কত রে? কথাটা শোনা মাত্রই সোনালির মাথার রগ ধপধপ করে উঠল। অপমানে আর রাগে ওর কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। ও এক মুহূর্ত দেরি না করে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে সবুজের শার্টের কলারটা খামচে ধরল। সবুজের বলিষ্ঠ শরীরটাকে সজোরে ভেতরের দিকে টেনে আনতে আনতে চিৎকার করে বলল, এত বড় সাহস তোমার! আমাকে পতিতা বলো? তোমার নিজের ঘরে বউ আছে সেটা ভুলে গেছো, না নেশার ঘরে চোখ বন্ধ হয়ে গেছে? সবুজ সোনালির দিকে তাকিয়ে একটা ভেঙচি কাটলো। তারপর আধো আধো গলায় পাশের খালি দেওয়ালের দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে আমি নিলয়রে বারবার বললাম, নিলয় আমারে আমার বাড়ির সামনে নামিয়ে দে, আমার বউ এই সময় আমার জন্য হারিকেন নিয়ে বসে থাকবে। কিন্তু ওই হারামজাদা নিলয় আমার পতিতলায় নামিয়ে দিয়ে গেল কেন? নিজের বন্ধু বইলা কি কোনো ইজ্জত নাই? সোনালি ডাকে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। সবুজ, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আমি এই বাড়ির বউ, আর তুমি আমাকে বারবার পতিতা বলছো? সবুজ যেন আকাশ থেকে পড়ল। সে সোনালির দিকে এক চোখ বন্ধ করে তাকিয়ে বলল, ওরে বাবা, পতিতা দেখি কথা কয়। সন্ধে ছুড়ে আমার একখানা জাজ্জের বউ আছে, সে এই মুহূর্তে বাপের বাড়ি বৈশা অন্য মর্দের লগে পুষ্টি মিষ্টি করতেছে, আর তুই জাদু করে যে আমার সামনে খাড়ে আছিস। ডাক্তার মালকিনের, আমার আজ পিওর মাল চাই। তোর মতো বুড়ি চলব না, তোরা তো দেখতে অবিকল আমার ওই ডাইনি বউটার মতোই লাগে। সোনালি এবার সবুজের কলারটা খামচে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, ডাইনি? তুমি আমাকে ডাইনি বললে? আজ তোমার একদিন কি আমার একদিন। সবুজ নির্বিকার ভঙ্গিতে সোনালির কলার ধরে থাকা হাতটার দিকে তাকিয়ে বলল, দেখছেননি কারবার, পতিতা দেখি আমার গায়ে হাত তোলে। ওরে বাবারে, নিলয় কই গেলি? আমারে বাঁচা। এই পতিতালয় মেয়ে ছেলেরা তো আমারে জ্যান্ত চাবাইয়া খাইব। চি চি চি, আমার মতন একজন শরীফ ধর্মপ্রাণ দিনে 7 ওয়াক্ত নামাজি মানুষের নিলয় কোন জায়গায় রাইখা গেল? সোনালি এবার আর নিজেকে সামলাতে পারল না। সে সোফার উপর রাখা কুশানটা তুলে নিয়ে সবুজের মাথায় সজোরে একটা বাড়ি মেরে বলল, তোর ওই শয়তানি মুখটা বন্ধ কর। আমি সোনালি, তোর নিজের বিবাহিতা স্ত্রী। আর যদি ওই নোংরা শব্দটা মুখ দিয়ে বের করেছিস, তবে তোর দাঁত একটাও পাটিতে থাকবে না। সবুজ কুশন খেয়ে একটু থতমত খেলো ঠিকই, কিন্তু পরক্ষণে আবার ভ্যাবলার মতো হেসে দিল। সে সোফায় হেলান দিয়ে পা চড়িয়ে দিয়ে বলল, হাসালি রে সুরি, তুই হাসাইলে। আমার বউ হইবি তুই? আমার বউ তো গরুর মতো হাম্বা হাম্বা করে, আর তুই তো দেখি বাঘিনীর মতো হুঙ্কার দিস। আচ্ছা মানলাম তুই আমার বউ, তা বউ হইলে স্বামীর জন্য খাবার কই, নাকি আজ রাত্রে শুধু তোরে খাইয়া ক্ষুধা মেটাবো? এই লোকের সাথে কথা বলা মানে নিজের এনার্জি নষ্ট করা। সোনালি গজগজ করতে করতে রান্নাঘরের দিকে হাঁটা দিল। পেছনে তাকিয়ে দেখলো সবুজ সোফায় পা তুলে দিয়ে আয়েশ করে শুয়ে ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। সোনালি মনে মনে ভাবলো, এ লোকটা মানুষ না, কোনো আজব চিজ। একটু আগে অপমান করছিল আর এখন এমন ভাব করছে যেন নিক্কার স্বামী। রান্নাঘর থেকে সোনালি চেঁচিয়ে বলল, শুধু ঠান্ডা ভাত আর পোড়া ডিম ভাজি পাবি, এর বেশি কিছু আশা করিস না। সাথে ইঁদুর মারা বিষ দেবো। সবুজ হাসতে হাসতে উত্তর দিল, তোর হাতে বিষ দিল আজ অমৃত মনে করে খেয়ে নেব রে সিরি। শুধু ভাত খাওয়ার পর তোর আত্মসাৎ করব, চিন্তা করিস না। ঠিক রেট দেবো, পারলে বোনাসও দেবো। আবার টাকার অভাব নেই। সোনালি খাবার নিয়ে এসে দেখলো সবুজ সেখানে নেই। তারপর সেদিকে তাকাতেই দেখলো সে যেটা পায়ে সবুজ দোতলার করিডোরে চলে গেল। সোনালি ধপধপে পা ফেলে ভাতের থালা নিয়ে উপরে গেল। ঘরে ঢুকে দেখে সবুজ আস্ত একটা জুতো পায়ে দিয়ে ধপধপে সাদা বিছানায় চাদরের উপর উপুর হয়ে পড়ে আছে। দৃশ্যটা দেখে সোনালির পিত্তি জ্বলে গেল। সোনালি গজগজ করতে করতে বলল, অসভ্য লোক একটা! জুতো নিয়ে কেউ বিছানায় ওঠে? সোনালি থালাটা পাশের টেবিলে রেখে সবুজের পা থেকে জুতো জোড়া টেনে খুলে মেঝেতে ছুঁড়ে মারল। সবুজ একবার উকি দিয়ে সোনালিকে দেখে আবার চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলো, ওরে বাবারে, পতিতালয় সর্দার নেই দেখি ঘরে ঢুকে আমার জুতা চুরি করতেছে।
নিলয় রে, কই গেলি তুই? আমার মান সম্মান তো সব গেল। সোনালি এবার সবুজের পিঠে একটা দুম করে কিল বসিয়ে ওকে টেনে সোজা করলো। সবুজের গায়ে শার্টটা ঘামে আর কাদা জলে একাকার। সোনালি শার্টের বোতাম খুলতে শুরু করতে সবুজ যেন আকাশ থেকে পড়ল। সে ঝটকায় নিজেকে সরিয়ে নিয়ে বুকের ওপর হাত আড়াআড়ি করে ধরে চিৎকার করে উঠল। খবরদার, আমার শরীরে স্পর্শ করবি না। ওরে কে আছিস বাচ্চা? এই মেয়ে লোকটা তো আমার ইজ্জত লুটে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমি তোরা রেড দিতে চাইছি বইলা তুই কি আমার উপর ঝাঁপিয়ে পড়বে? আবার শার্ট করছিস কেন? তো নিজের ইজ্জত লুইটাও শান্তি হয় নাই, এখন আমার কচির শরীরটার উপর নজর দিচ্ছিস? চি চি, তোর লজ্জা শরম বলতে কি কিচ্ছু নেই? সোনালি হাতের শার্টটা মুঠো করে ধরে হতবাক হয়ে তাকিয়ে রইল। এই লোকের কল্পনা শক্তি কত দূর যেতে পারে। সে দাঁতে দাঁত চেপে পড়ল। তোর এই ঘামাচিওয়ালা কচি শরীর দেখার শখ আমার নেই। শার্টটা ময়লা হয়েছে বলে খুলতে গিয়েছিলাম, আর তুই আমাকে উল্টা দোষ দিচ্ছিস। সবুজ এবার বিছানার এক কোণে কুকড়ে গিয়ে কাঁপা কাঁপা গলাই বলল। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। তুই তো আসলে সুযোগ খুঁজতেছিস। শার্ট খোলা উছিলা তুই আমার বুকে লোম গুঁতে চাস, আমি সব বুঝি। ওরে আমার বউরে, তুই কোথায় আছিস? দেখ তোর পতিদেবকে এই ডাইনিটা কেমন বিভৎস করার চেষ্টা করতেছে। সোনালি এবার হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সে রাগের মাথায় এক গ্লাস জল নিয়ে সবুজের মুখে ছিটিয়ে দিয়ে বলল। নাও, এবার নেশা কাটলো। এই নাও তোমার বিষাক্ত খাবার, কেউ উদ্ধার করো আমাকে, না হলে তাহাজ্জুদের ওয়াক্তে তোমার জানাজা আমি পড়াবো। সবুজ মুখ মুছে ভ্যাবলার মতো হাসল। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা মানুষ আবার কবে মুক্তবে গিয়ে জানাজা পড়ানো শিখলো। যা, এবার আলেম ওলামাদের কি হবে? ও আল্লাহ, মনে হয় দাজ্জালের আবির্ভাব পৃথিবীতে হয়ে গেছে। সোনালি ধমক দিয়ে বলল। এই বেয়াদব, চুপ করে ভাত খাও, না হলে বিনাইরে কোরবানি দেবো তোমাকে। সবুজ মনে হলো এইবার ভয় পেয়ে গেল। খাবারের থালাটা টেনে নিয়ে এক টুকরো পোড়া ডিম মুখে দিয়ে বলল। উফ, ডিমটা যেন আগ্নেয়গিরি ছাই। তা প্রতিটা সর্দানি সাহেব, খাওয়ার পর কি ডিসকাউন্ট দিবা, নাকি বোনাসটা এখনই নিয়ে নিবা? আমার পকেটে কিন্তু করে নোট আছে, একদম ফ্রেশ, তোর মতো সেকেন্ড হ্যান্ড না। সোনালি এবার একটা বালিশ তুলে নিয়ে সবুজের মুখে চেপে ধরে বলল। তুই আজ মরবি, না হলে আমি তোকে শেষ করব। তোর পেটে আজ খাবার নয়, শুধু পিটুনি পড়বে। সবুজ বালিশের নিচ থেকে হাসতে হাসতে বলতে লাগলো। মেরে ফেল, মেরে ফেললো, আমি তোর রেট দেব না। আমি শুধু আমার বউরে টাকা দেই, তোরে দেব না। সোনালির রাগ যেন মুহূর্তে জল হয়ে গেল। লোকটা মাতলামি ছলে হলেও বারবার নিজের বইয়ের কথা বলছে। সে বালিশ সরিয়ে নিয়ে সবুজের পাশে ধপ করে বসে পড়ল। সবুজ তখনও মিটিমিটি হাসছে, যেন পৃথিবীর সব থেকে বড় জয়টা সে আজ সোনালির সাথে ঝগড়া করেই জিতে নিয়েছে। সবুজ খুব আয়েশ করে পোড়া ডিম দিয়ে ভাত মাখিয়ে মুখে দিল। সোনালি তখন পাশে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। হঠাৎ সবুজ মুখটা একটু কুঁচকে খুব স্বাভাবিক এবং শান্ত গলায় বলে উঠল। বউ, এই ডিম ভাজা লবণের বদলে কি চিনি দিয়েছো নাকি সোনা? স্বাদটা তো কেমন মিষ্টি মিষ্টি লাগতেছে। সবুজের মুখে একদম পরিষ্কার এবং স্বাভাবিক গলায় সোনা ডাক। আর এই নিখুঁত কথা শুনে সোনালির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মনে এতক্ষণ ধরে এই ছেলেটা মাতলামি নাটক করে তাকে নিয়ে তামাশা করছিল। সোনালির রাগের পারদ মুহূর্তেই সাত আকাশ সরিয়ে গেল। সে এক লাফে এগিয়ে গিয়ে সবুজের মাথার চুল মুঠো করে ধরে ঝাঁকুনি দিয়ে চিৎকার করে বলল। কি, তুমি আমার সাথে এতক্ষণ মজা করছিলে? এই ঢামনা সোরা, তোমার এত সাহস যে আমাকে পতিতা বলে গালি দিয়ে এখন আবার স্বাভাবিক হওয়ার নাটক করছো? সবুজ এবার আর হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে অট্ট হাসিতে ফেটে পড়ল। সোনালির হাতের মুঠোয় থাকা চুলগুলো ছাড়ানোর কোনো চেষ্টাই করলো না সে। হাসতে হাসতে বলল। আরে আরে, চুলছেরো না, কাল ন্যাড়া হয়ে ঘুরলে লোকে বলবে তোমার অত্যাচারের চোটে আমার এই দশা হয়েছে। সোনালির আগে কাঁপতে কাঁপতে থালাটা সরিয়ে দিয়ে বলল। তোমার মতো মিথ্যুক আমি জীবনে দেখিনি সবুজ, তুমি একটা আস্ত জানোয়ার। সবুজ খাওয়া শেষ করে একটা তৃপ্তি ঢেকুর তুলল। তারপর কোনো কথা না বলে ধীর পায়ে ওয়াশরুমে ঢুকে গেল। সোনালি বিছানার এক কানে কুকড়ে বসে রইল। তার ভেতরটা এখন অপমানে আর অদ্ভুত এক হতাশায় জ্বলছে। খানিকক্ষণ পর সবুজ শাও নিয়ে একদম ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। তার চোখে মুখে এখন আর কোনো নেশার রেশ নেই, আছে এক তীক্ষ্ণ এবং গভীর দৃষ্টি।
সে সোনালীকে ওভাবে জুবুথুবু হয়ে বসে থাকতে দেখে খাটের অন্য পাশে গিয়ে বসলো। সবুজ খুব শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার সোনা? আমি একটা হুমকি দিলাম আর অমনি বাপের বাড়ি ছেড়ে চলে আসলে? তোমার ও বাড়িতে তো তোমার প্রতাপশালী গ্যাংস্টার বাপ আছে। তোমার সেই তথাকথিত প্রিয় প্রেমিক পুরুষ মারা যাওয়ার পর তো তোমার ওখানেই রাজত্ব করার কথা। সব ছেড়েই অদম স্বামী ঘরে আবার কেন ফিরলে? ব্যাপারটা ঠিক বোঝা গেল না। সোনালী মাথা নিচু করে শক্ত গলায় উত্তর দিল, দেখুন, আমি এসবের মধ্যে নেই। আপনি কেন বুঝতে চাইছেন না যে আমি ওখানকার পরিবেশ আর নিতে পারছি না? সবুজ সোনালীর খুব কাছে এগিয়ে এলো। ওর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শীতল গলায় বলল, পরিবেশ নিতে পারছো না নাকি বাবার কোনো নতুন চক্রান্তের শিকার হতে ভয় পাচ্ছ? তুমি যদি এসবের মধ্যে না থাকো সোনালি, তবে তুমি আসলে কিসের মধ্যে আছো? তোমার এই হঠাৎ পরিবর্তনের কারণটা ঠিক কি? এবার সত্যিটা বলো তো দেখি। সোনালী চুপ করে রইল। সবুজের এই প্রশ্নগুলো তাকে যেন এক অদৃশ্য দেওয়ালের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সোনালী মাথা নিচু করে টুকরে কেঁদে উঠল। সবুজের তীক্ষ্ণ দৃষ্টি যেন ওর হৃৎপিণ্ডে চিরে দেখছে। সোনালী কাঁপা কাঁপা গলায় শুরু করলো, সবুজ, আমার বাবাও জানতেন না যে শফিকুল ছবি তোলার আড়ালে এভাবে নারী পাচার করে। একমাত্র আমি এটা জানতাম। আমি শফিকুলকে বারবার নিষেধ করেছি, হাতে পায়ে ধরেছি যাতে ওই নিষ্পাপ মেয়েগুলোকে ছেড়ে দেয়। কিন্তু শফিকুল উল্টা আমাকে ধমক দিয়ে বলেছিল আমি যদি ওর সাথে হাত না মেলাই তবে ও আমার বাবাকে মেরে ফেলবে। আমার আর কোনো পথ ছিল না সবুজ। সবুজ এক ঝটকায় উঠে দাঁড়ালো। ওর দু চোখ এখন আগ্নেয়গিরির লাভা। ও দাঁতে দাঁত চেপে হিস হিস করে বলল, তার মানে তুমি তোমার বাবার একটা প্রাণ বাঁচানোর জন্য শত শত নিষ্পাপ মেয়েকে এই নরকে ঠেলে দিয়েছ? এই মেয়েগুলো তো কেউই ছিল না রে সোনালি। অনাথ আশ্রম থেকে অসহায় মেয়েগুলোকে এনে তোমরা এমন নোংরা কাজে লাগিয়েছ। তোমাদের কি বুক কাঁপলো না? সোনালী কান্নায় ভেঙে পড়ে সবুজে পা জড়িয়ে ধরল। বিশ্বাস করো সবুজ, বিষয়টাকে তুমি যেভাবে দেখছো সেভাবে ঘটেনি। ছোটবেলা থেকে মা ছিল না আমার, বাবার কাছে মানুষ হয়েছি। বাবাকে হারানোর ভয়ে আমি কুঁকড়ে গিয়েছিলাম, কিন্তু আমি কোনো মেয়েকে নষ্ট হতে দেইনি। সবুজের আগে সোনালীর হাত সরিয়ে দিয়ে গর্জন করে উঠল, শফিকুলের আগে তোমাকে মেরে ঝুলিয়ে রাখা উচিত ছিল। আমি এখন যা দেখছি তাতে মনে হচ্ছে তুমি এই চক্রের মূল শয়তান ছিলে। সোনালী এবার হাহাকার করে সবুজের কোমর জড়িয়ে ধরল। মুখ ফাটা আর্তনাদ নিয়ে সে বলতে লাগলো, না সবুজ, ওরকম বলো না। আমি আসলে শফিকুলের সাথে থেকে ওর কাজগুলো নষ্ট করতাম। যে জাহাজগুলোতে করে মেয়েদের বিদেশে পাঠানো হতো, আমি আগে থেকে সেই জাহাজের ক্যাপ্টেন আর লোকদের সাথে যোগাযোগ রাখতাম। শফিকুল ওদের যা টাকা দিত, আমি আমার বাবার লোকচক্ষুর আড়ালে জমানো টাকা থেকে তার দ্বিগুণ টাকা ওই জাহাজের লোকদের দিতাম। আমি মেয়েগুলোকে অন্য কোনো দেশে পাচার হতে দিতাম না। জাহাজের লোকদের টাকা দিয়ে বলতাম এদেরকে কোনো নিরাপদ চার্চে বা আশ্রমে নামিয়ে দিতে। সেখানে ওরা নাম বদলে সেবিকা হিসেবে কাজ করত। আমি মেয়েগুলোকে ওভাবেই বাঁচাতাম। শফিকুল ভাবতো ওরা বিক্রি হয়ে গেছে, কিন্তু আসলে আমি ওদের মুক্তি দিতাম। আমি জানি আমি পাপ করেছি শফিকুলের পাশে থেকে, কিন্তু ওই মেয়েগুলোর চোখের জল আর অভিশাপ থেকে বাঁচতে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। বিশ্বাস করো সবুজ। সবুজ স্তব্ধ হয়ে গেল। সোনালীর চোখের নোনা জল আর ওর কণ্ঠস্বরের আকুতি সবুজের ভিতরে কঠোরতাকে ধীরে ধীরে গলিয়ে দিচ্ছে। ও বুঝতে পারছে সোনালী আগুনের মাঝখানে থেকেও নিজেকে আর ওই মেয়েগুলোকে পড়তে দেয়নি। শফিকুলের মতো জানোয়ারের হাত থেকে বাঁচতে সোনালীকে এই দৈত্য জীবন বেছে নিতে হয়েছে। সবুজ লম্বা একটা, ওর চোখে সেই ঘনে দৃষ্টিটা এবার একটু নম হয়ে এলো। ও বুঝল সোনালী অপরাধী হলেও সে আসলে পরিস্থিতির শিকার এক বিদ্রোহী নারী। সবুজ এবার সোনালীর চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ওর গলাস্বর আগের চেয়েও গম্ভীর। সে সোনালীর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে প্রশ্ন করল, সব না হয় বুঝলাম, শফিকুলের হাত থেকে মেয়েদের বাঁচাতে তুমি আড়ালে কাজ করেছো, এটা তোমার একটা দিক। কিন্তু এবার একটা আসল কথা বলো তো, সেদিন রাতে ওই গহীন পাহাড়ের মাঝে তুমি রাত্রি আর মেঘলাকে ঠিক কিভাবে খুঁজে পেয়েছিলে? সেদিন তো সেখানে শফিকুলও ছিল, তার দলবল নিয়েও তো পুরো এলাকা চষে বেড়াচ্ছিল। তুমি তো ওদের সাথেই ছিলে। তবে তুমি দলছুট হয়ে হঠাৎ এই পাহাড়ি গ্রামে কিভাবে পৌঁছালে? এটা কি কাকতালীয় ছিল, নাকি এর পেছনেও তোমার অন্য কোনো পরিকল্পনা ছিল? সেদিন আমরা ওখানে মেয়ে খুঁজতে গিয়েছিলাম সবুজ। শফিকুল খবর পেয়েছিল ওই অঞ্চলে কিছু অসহায় মেয়ে আছে, কিন্তু সারাদিন খুঁজে আমরা কাউকে পাইনি। হঠাৎ কোথা থেকে এক রহস্যময় আগন্তুক অন্ধকারের মাঝ থেকে বেরিয়ে এলো। লোকটা কে ছিল আমি জানি না, তার মুখটাও ঢাকা ছিল। সোনালী একটু থামলো।
ওর শরীরটা শিউরে উঠল। সেই স্মৃতি মনে করে সে আবার বলতে লাগলো, সে আগন্তুক লোকটা হঠাৎ মেঘলা রাত্রিকে আমার সামনে টেনে এনে বলল, সেভ দেম। বলেই লোকটা আমার হাতে একটা লোডেড পিস্তল ধরিয়ে দিয়ে আবার চোখের পলকে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগে শফিকুল সেখানে চলে এলো। সবুজ ভুরুকুচকে শুনছিল। সোনালি আবার বলল, রাত্রি আর মেঘলাকে দেখে শফিকুলের চোখে এক পৈশাচিক লালসা খেলে গেল। ও ভয়ঙ্করভাবে হাসতে হাসতে ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, বাহ, অনেক বছর আগে তোরা দুজন আমার হাত থেকে পালিয়েছিলি, আমার চোখ ফাঁকিয়ে দিয়েছিস। তা না হলে এতদিন কবে তোদের দুজনকে আমি বেছে দিতাম। শফিকুলের কথা শুনে আমি বুঝতে পারলাম এই মেয়ে দুটো অনাথ এবং আগে ওরা শফিকুলের শিকার হয়েছিল, কোনোভাবে সেদিন পালিয়ে বেঁচেছিল। সেদিন আমার মনে হলো আমার কর্তব্য ওদের বাঁচানো। শফিকুল যখন ওদের দিকে হাত বাড়ালো, আমি এক মুহূর্ত দেরি না করে সেই পিস্তল দিয়ে শফিকুলের পায়ে গুলি করলাম। শফিকুল যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। যদিও আমাদের দলে অনেক লোক ছিল, কিন্তু আমি সৈকত এহসানের মেয়ে বলেই কেউ আমার দিকে এগোনোর সাহস পেল না। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি মেঘলা রাত্রিকে নিয়ে ঝোপঝাড়ের আড়ালে অদৃশ্য হয়ে যাই এবং জাহাজের ওই গ্রামটাতে পৌঁছাই। আর ঠিক তখনই সেখানে তোমাদের সাথে দেখা হয়। সোনালি এবার সবুজের হাতটা চেপে ধরল। ওর গলায় এক অদ্ভুত প্রশ্ন। সবুজ, আমার মনে এখন একটা প্রশ্ন কাটা হয়ে বিধে আসছে। সেদিন সে আগন্তুক কে ছিল? সে কেন মেঘলা রাত্রিকে চিনো আমার হাতে তুলে দিল? আর সে জানতোই বা কিভাবে যে আমি ওদের বাঁচাবো? সবুজ সোনালির শেষ প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু বাঁকা হাসি দিল। সে সোনালির দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, তুমি হয়তো ভাবতে তুমি আড়ালে থেকে মেয়েগুলোকে বাঁচাও, আর এই কথা কেউ জানে না। আসলে এটা ঠিক না সোনালি। আমরা আগে থেকেই সব জানতাম যে তুমি মেয়েগুলোকে পাচার হতে দাও না, বরং বাঁচিয়ে দাও। যেহেতু আমি, নিলয়, আকাশ আর রোদ, আমরা চারজন চারটে দেশে ছড়িয়েছিলাম, তাই আমাদের নেটওয়ার্কও খুব স্ট্রং ছিল। কোথায় কি ঘটছে আমরা সব খবর পেতাম। আর সেদিন পাহাড়ের অন্ধকারে যে তোমার হাতে মেঘলা আর রাত্রিকে তুলে দিয়েছিল, সে আর কেউ না, সে ছিল আকাশ। সোনালি একদম হতভম্ব হয়ে গেল। ওর চোখ দুটো ছানা বড়া হয়ে গেছে। সে অস্পষ্ট স্বরে বলল, আকাশ? আকাশ ভাই ওখানে ছিল? সবুজ হাসতে হাসতে বলতে শুরু করলো, হ্যাঁ, আমরা পাহাড়ের পাশে ছিলাম। রাত তখন অনেক। আমরা সবাই মিলে ড্রিঙ্ক করেছিলাম, আর হঠাৎ করে পাহাড়ের ওপাশ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল। আকাশ তখন হঠাৎ উঠে গেল একটু হালকা হওয়ার জন্য। সোনালি ভুরুকুচকে প্রশ্ন করলো। হালকা হওয়ার জন্য মানে? সবুজ একটু বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, আরে মুততে গিয়েছিল সোনা, মুততে। সবুজের এই সোজা সাপটা কথা শুনে সোনালি ফিক করে হেসে দিল। হাসতে হাসতে ওর মুখ চেপে ধরল। সবুজ একটু হাসলো, তারপর আবার গম্ভীর হয়ে বলতে লাগলো, আকাশ যখন গেল তখন দেখলো পাশের একটা ঝোপের অদরে কয়েকটা জিপ নিয়ে কিছু লোক কয়েকটা মেয়ের ওপর জানার মতো হামলে পড়েছে। ওদের ইজ্জতহানি করার চেষ্টা করছিল। শফিকুলের লোকেরাই ছিল তারা। সেই মুহূর্তে ওখানে অনেক লোক ছিল, আর আকাশ একাই ছিল। যদিও আকাশের কাছে বন্দুক ছিল, কিন্তু অতজনের সাথে একা ফাইট করা কঠিন ছিল। ও দ্রুত ওখান থেকে মেঘলা আর রাত্রিকে উদ্ধার করল। ওদিকে দৌড়ে আমাদের কাছে আসার সময় পায়নি, তাই সামনে তোমাকে দেখতে পেয়ে ও তোমার হাতে ওদের তুলে দিল। তোমাকে চিনতে পারাটা আকাশের জন্য খুব একটা বড় ব্যাপার ছিল না। ওদের তোমার জিম্মায় দিয়ে আকাশ আবার আমাদের কাছে ফিরে এসে পুরো ঘটনাটা বলেছিল। সেদিন আমরা অতটা পাত্তা দেইনি, কারণ আকাশ প্রায় এমন কাজ করে। মেয়েদের বিপদ দেখলে বাঁচানোটা ছিল আকাশের স্বভাবজাত এক নেশা। এই আগন্তুক আকাশের কোনো রহস্যময় রূপ ছিল না, ওটা ওর দায়িত্ব ছিল। সোনালির কৌতূহলী চোখের মণিগুলো যেন এবার আরো বড় হয়ে গেল। সে সবুজের দিকে এক পা এগিয়ে এসে অবিশ্বাসের স্বরে জিজ্ঞেস করলো, সবুজ, আমি একটা বিষয় মেলাতে পারছি না। তোমাদের প্রত্যেকের ক্যারিয়ার তো আলাদা, আর অন্তত সম্মানজনক। তুমি একজন কমার্শিয়াল পাইলট, নিলয় ভাইয়া নেভি অফিসার, আকাশ ভাইয়া এত বড় বিজনেসম্যান, আর রোদ স্কুলের চেয়ারপারসন। তাহলে এই অফিসিয়াল পরিচয়ের বাইরে তোমাদের আর কি পরিচয় আছে? তোমরা কি কোনো সিক্রেট মিশনে থাকো? না হলে পাহাড়ে অস্ত্র হাতে ওই আগন্তুক? সব কিছু কেমন রহস্যময় ঠেকছে। সবুজ সোনালির কথা শুনে একটা রহস্যময় হাসি দিল। তার চোখে এখন এক অদ্ভুত চপলতা। সে সোনালির এতগুলো প্রশ্নের কোনো উত্তরই দিল না, বরং সোফা থেকে উঠে দাঁড়িয়ে সোনালি কোমরে হাত দিয়ে ওকে নিজের খুব কাছে টেনে নিল। সোনালির নিঃশ্বাস তখন সবুজের বুকের উত্তাপে থমকে গেছে।
সবুজ খুব নিচু স্বরে সোনালি কানে কাছে মুখ নিয়ে বলল, অনেক হয়েছে ভাকি, সারা জীবন শুধু রহস্যই খুঁজে গেলে। নিজে ঘরের মানুষটাকে খোঁজার সময় আর ফেলে করি। আজ আর কোনো প্রশ্ন নয়, আজ শুধু আমাদের সময়। সোনালি কিছু বলতে চাইল, কিন্তু সবুজ ওকে আর কোনো সুযোগ দিল না। সে সোনালির ঠোঁটে তর্জনী রেখে ওকে চুপ করিয়ে দিল। রুমে সেই নিস্তব্ধতায় কেবল দুজনে ঘন নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। সবুজ হঠাৎ এক ঝটকায় রুমের মেন সুইচটা অফ করে দিল। নিমিষেই পুরো ঘরটা গাঢ় অন্ধকারে ডুবে গেল। কেবল জানালার পর্দা চিরে আসা চাঁদের হালকা নীলচে আলোটা মেঝেতে আশ্রে পড়ছে। সবুজ সোনালীকে পাজাকোলা করে তুলে নিয়ে বেডরুমের দিকে এগিয়ে গেল। সোনালি লজ্জে আর আবেশে সবুজের কাঁধে মুখ লুকালো। বিছানার নরম চাদরে সোনালীকে শুইয়ে দিয়ে সবুজ যখন ওর উপর ঝুঁকে পড়ল, তখন বাইরের ঝাউ গাছের পাতায় বাতাসে সেই সনসন শব্দটা যেন এক রোমান্টিক সুর তুলছে। সবুজের স্পর্শে সোনালির সারা শরীর এক অজানা শিহরণ খেলে গেল। এতদিনের দূরত্ব, মান অভিমান আর তিক্ততা যেন এই এক রাতের তীব্র আকর্ষণে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। অন্ধকার ঘরে সে নিভৃত কোণে সবুজ যখন সোনালির কপালে প্রথম চুমুটা খেলো, তখন সোনালি বুঝতে পারল সবুজের এই কঠিন আর রুক্ষ আবরণের নিচে এক বিশাল ভালোবাসার সমুদ্র লুকিয়ে আছে। বাইরে তখন ঝিঝি পোকার ডাকার হালকা বসন্তের হাওয়া, কিন্তু সেই বদ্ধ ঘরের ভেতর এক তপ্ত অনুভূতির জন্ম হচ্ছিল। সবুজ সোনালির কানের লতি ছুঁয়ে ফিস করে বলল, আজ থেকে তুই শুধুই আমার সোনালি। তোর বাবার অন্ধকার জগৎ বা শফিকুলের সেই ছায়া তোকে আর কোনোদিন স্পর্শ করতে পারবে না। সোনালি সবুজের পিঠ খামছে ধরে ওকে নিজের আরও কাছে টেনে নিল। সেই রাতটা ছিল কেবল দুজনে। সব রহস্য, সব ভয় আর সব অতীতকে দূরে সরিয়ে রেখে তারা একে অপরের মাঝে হারিয়ে গেল। সোনালির মনে হলো এতদিন পর সে যেন এক সত্যিকারের আশ্রয়ের সন্ধান পেয়েছে। এক অবর্ণনীয় সুখের আবেশে সোনালির চোখের কোণ দিয়ে এক ফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। আকাশের শরীরে আজ এক অদ্ভুত অস্থিরতা। সাধারণত কয়েক প্যাক ড্রিঙ্কস তার স্নায়ুতে বিশেষ কোনো প্রভাব ফেলে না, কিন্তু আজ যেন সব হিসেব উলটপালট হয়ে যাচ্ছে। মাথাটা ঝিমঝিম করছে, চোখের সামনে পৃথিবীটা কেমন যেন দুলছে। অনেক কষ্টে স্টিয়ারিং সামলে ফ্ল্যাটের নিচে গাড়িটা পার্ক করলো সে। টলতে টলতে গাড়ি থেকে নামতেই সিকিউরিটি গার্ড দ্রুত এগিয়ে এলো। আকাশের এই বিধ্বস্ত চেহারা দেখে সে কিছুটা ঘাবড়ে গিয়ে বাধা দিয়ে বলল, স্যার, আপনি বোধহয় ভুল জায়গায় এসেছেন। এখানে গাড়ি রাখা নিষেধ। আপনি কোথাও যাবেন? আকাশ টলমলো পায়ে দাঁড়িয়ে ঘাটে একটু সোজা করার চেষ্টা করলো। ধোয়াটে চোখে গার্ডের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, 3 তলা 27 নম্বর ফ্ল্যাট। গার্ড এবার আরও শক্ত হয়ে দাঁড়ালো। দ্রুত হাতে রেজিস্টার খাতাটা চেক করে সশব্দে বলল, দুঃখিত স্যার, আপনি ওখানে যেতে পারবেন না। রোজ স্যারের করা নির্দেশ আছে, অনুমতি ছাড়া ওই ফ্ল্যাটে কোনো পুরুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি বরং কাল সকালে আসুন। কথাটা শুনেই আকাশের ঠোঁটের কোণে একটা রহস্যময় আর তাচ্ছিলের হাসি ফুটে উঠল। নেশার ঘোরেও তার ব্যক্তিত্বের তেজ কমেনি। সে দেওয়ালে একটু হেলান দিয়ে শান্ত স্বরে প্রশ্ন করল। ফ্ল্যাট এখন কে কে থাকে? গার্ড একটু বিরক্ত হয়ে উত্তর দিল, ওখানে রোজ স্যারের ওয়াইফ থাকেন, ওনার ওয়াইফ, ভাইয়ের ওয়াইফ আর ওনার ভাতিজা থাকেন। আপনি যেই হন না কেন, ভেতরে যাওয়া অসম্ভব। আকাশ এবার শব্দ করে হেসে উঠল। সেই হাসিতে ছিল এক অদ্ভুত তৃপ্তি। সে সোজা হয়ে দাঁড়িয়ে গার্ডের চোখের দিকে তাকিয়ে ধীর স্থিরভাবে বলল, শোনো ছোট ভাই, তোমার এই রোজ স্যারের যে ভাইয়ের কথা বললে, সে আমি। আর ওই বাচ্চার বাবাও আমি। আর না থাক, কিছু না, আমি ইশরাক তালুকদার আকাশ। আকাশের পরিচয়টা শোনার সাথে সাথে গার্ডের হাতের খাতাটা যেন মাটির স্পর্শ করার উপক্রম হলো। এতদিন সে অনেক বড় বড় মানুষের নাম শুনেছে, কিন্তু শহরের প্রভাবশালী বিজনেস টাইকুন আকাশ তালুকদার খোদ তার সামনে দাঁড়িয়ে। এটা সে ভাবতে পারেনি। আকাশের আগে কখনো এখানে আসেনি, তাই কেউ তাকে চিনতে পারেনি। ঠিক সেই সময় পাশের ফ্ল্যাটের কয়েকজন মহিলা নিচে হাঁটাহাঁটি করছিলেন। আকাশের মুখ থেকে কথাগুলো শোনার পর তাদের যেন বজ্রপাত হলো। এতদিন এই মহিলারাই মেঘলাকে নিয়ে নোংরা গসিপ করে এসেছে। কেউ বলেছে
মেঘলা সব শুনে মুখ বুজে সহ্য করেছে, কখনো প্রতিবাদ করেনি। আজ সেই নামহীন বাচ্চার বাবা হয়ে স্বয়ং আকাশ তালুকদার দাঁড়িয়ে আছে। মহিলাদের মধ্যে মুহূর্তেই ফিসফিস শুরু হয়ে গেল। ওমা, এই তো আকাশ তালুকদার, মেঘলার স্বামী। তবে সত্যি এত বড় লোক? আমরা তো ভেবেছিলাম মেয়েটা বাজে। ছি ছি, এত বড় মানুষের নামে এসব বললাম আমরা। আকাশ তাদের ফিসফাস কানে তুলো নিল না। তার সমস্ত মনোযোগ এখন ওই 3 তলার ফ্ল্যাটে, যেখানে তার অস্তিত্ব, তার রক্ত বিরাজে। সে টলতে টলতে লিফটের দিকে পা বাড়ালো। পেছনে ফেলে গেল স্তব্ধ গার্ড আর লজ্জিত কিছু প্রতিবেশীর মুখ। আকাশ যখন ফ্ল্যাটের সামনে পৌঁছালো, ঘড়ির কাঁটা তখন রাত 11টা পেরিয়ে গেছে। নিস্তব্ধ করিডোরে কলিং বেলের তীক্ষ্ণ শব্দটা বারবার আশ্রে পড়ছে। ভেতরে মেঘলা কেবল বীরকে ঘুম পাড়িয়ে উঠতে যাচ্ছিল। সে ভাবলো হয়তো রোদ ভাইয়া কাজ সেরে ফিরেছে। কোনো মতে শাড়ির আঁচলটা কোমরে গুজে নিয়ে দূরত্ব পায়ে দরজা খুলতে গেল সে। কিন্তু দরজা খুলতেই সামনে মানুষটিকে দেখে মেঘলা যেন পাথরে মূর্তিতে পরিণত হলো। পায়ের তলার মাটিটুকু বোধহয় সরে গেছে। সামনে স্বয়ং আকাশ দাঁড়িয়ে, দুহাত ভর্তি নামি দামি রেস্তোরাঁর খাবারের প্যাকেটের আর বীরের জন্য এক গাদা খেলনা। আকাশে পরনে ধপধপে সাদা রঙের একটা শার্ট আর উপরে 3টে বোতাম খোলা। অবিন্যস্ত সিল্কি চুলগুলো কপালে এসে পড়ছে। তার সেই বিশেষ মায়াবী চোখ দুটো, যার মনি বেগুনি সবুজ আভার সংমিশ্রণে করা, সেগুলো আজ যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। চোখের মণিগুলো লাল টকটক করছে। দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে সে প্রচণ্ড নেশাগ্রস্ত। দরজার ফ্রেম ধরে হালকা দুলছে, নিজের শরীরের ভার সামলানোর আপ্রাণ চেষ্টা করছে। মেঘলাকে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশও চোখের দিকে এক পলক তাকালো। নেশার ঘোরও সেই চাহনিতে এক অদ্ভুত অধিকারবোধ মিশে আছে। মেঘলা কিছু বলার সুযোগ পাওয়ার আগে আকাশ নিজের হাতের দামি মোবাইল আর মানিব্যাগটা একরকম জোর করে মেঘলার হাতে ধরিয়ে দিল। তারপর কোনো মতে টাল সামলে হুড়মুড় করে ফ্ল্যাটের ভেতর ঢুকে ড্রয়িং রুমের সোফাটায় গা এলিয়ে ধপাস করে বসে পড়ল। মেঘলা হাতের জিনিসগুলো নিয়ে দরজায় ঠায় দাঁড়িয়ে রইল। তার সাজানো গোছানো শান্ত পৃথিবীতে আজ এক কালবৈশাখী ঝড় ঢুকে পড়েছে, যার নাম আকাশ তালুকদার। সোফায় গা এলিয়ে দিয়ে আকাশ এক পলক মেঘলার থমকে থাকা মুখের দিকে তাকালো। নেশার ঘোরে কণ্ঠস্বর কিছুটা জড়িয়ে গেল, সেখানে হুকুমের সুর স্পষ্ট। সে তাচ্ছিলের হাসি হেসে বলল, কিরে, এভাবে হা করে মূর্তির মতো দাঁড়িয়েছিস কেন? দরজাটা লাগিয়ে ভেতরে আয়, আর আমার ছেলেকে ডেকে তোল, বল তার বাপ এসছে। মেঘলা জানে আকাশের এই রূপটা কতটা জেদি। তর্কে গিয়ে লাভ নেই। সে নিঃশব্দে দরজাটা আটকে দিল। টেবিলের ওপর আকাশের ফোন আর ম্যানিব্যাগ সযত্নে রেখে সে বীরের ঘরের দিকে পা বাড়ালো। মেঘলার বুকের ভেতরটা তখন দুরু দুরু কাঁপছে। 3 বছর, দীর্ঘ 3 বছর পর আকাশ আজ তার চোখের সামনে, অথচ সে জানেও না যে এই মেঘলাই তার হারিয়ে যাওয়া মেহজাবিন। আকাশ বীরকে নিজের রক্ত বলে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু মেঘলাকে সে এখনও চায় না। এদিকে বীর সবেমাত্র ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ এই বিকট কলিং বেলের শব্দ আর পাশে মাকে না পেয়ে সে ভয়ে কুঁকড়ে গিয়েছিল। চোখ কসলাতে কসলাতে বীর কান্নার তোর নিয়ে ঘর থেকে বের হতে যাচ্ছিল। ঠিক তখনই মেঘলা গিয়ে ওকে কোলে তুলে নিল। বীর ছোট ছোট হাত দুটো দিয়ে মেঘলার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। মা, তুমি কোথায় গিয়েছিলে? আমি ভয় পেয়েছি তো। আকাশ সোফা থেকে ঘাড় ঘুরিয়ে এক দৃষ্টিতে বীরের দিকে তাকিয়ে রইল। বীরের ওই আধুপুলি আর কান্নার শব্দ যেন তার নেশাগ্রস্ত মগজে অন্যরকম এক সুর তুলছে। সে উঠে দাঁড়িয়ে টলতে টলতে বীরের দিকে দুপা এগিয়ে গিয়ে কর্কশ কিন্তু অদ্ভুত এক মায়ার সুরে বলল, আচ্ছা, এটা নাকি আমার ছেলে? হট, তুই পানির কল, যখনই দেখি তখন প্যান প্যান করতে আছিস। হট, তুই কি পানির কল, যখনই দেখি তখনই প্যান প্যান করতে আছিস? তোর চোখে কি পানি একটু বেশি? হছরে যখন তখন ঝড়ের মতো টুস করে ঝরে পড়ে কেন শুনি? বীর কান্নার মাঝেই থেমে গেল। মায়ের কোল থেকে মুখ তুলে এসে গোল গোল চোখে সামনের লম্বা মানুষটার দিকে তাকালো। লোকটার চোখগুলো লাল, শার্টের বোতাম খোলা, আর কথাগুলো কেমন যেন অন্যরকম। বীর ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। বীরের ফোলা ফোলা গাল দুটো লাল হয়ে আছে। সে মেঘলার কোল থেকে একটু সরে এসে ড্যাব ড্যাব করে আকাশের দিকে তাকিয়ে রইল।
হঠাৎ তার কচি মস্তিষ্কে একটা বিদ্যুৎ খেলে গেল। এই লোকটাই তো সেই ইশরাক তালুকদার আকাশ, যাকে সে ওই দিন শপিং মলে দেখলো। কিন্তু বীরের কাছে তো সে শুধুই একজন চোর যে তার চোখ চুরি করেছে। বীর কোমর বেঁধে তেড়ে এলো আকাশের দিকে। আকাশ তখন টলছে, তার সামনে সব কিছু কেমন ঝাপসা হয়ে আসছে। সে বীরের দিকে আঙ্গুল উঁচিয়ে বলতে যাচ্ছিল কিছু, তার আগে বীরের গম্ভীর গলা শোনা গেল। কাপুরুষ ইসলাক তালুকদার আতাস। আকাশ নেশার ঘোরেও যেন বড়সড় একটা ধাক্কা খেলো। চোখ বড় বড় করে সে বীরের দিকে তাকালো। তার সামনে সেই আধলম্বা বাচ্চা তাকে কাপুরুষ বলছে। আকাশ গর্জে উঠল। হ্যাঁ হ্যাঁ, এই না, এই বেদবের বেটা, কি বললি তুই? বীরের তাতে ভয় পাওয়ার বালাই নেই। সে আকাশের লাল লাল চোখ দেখে উল্টো খিলখিল করে হেসে উঠল। আকাশের মেজাজ এবার সপ্তম আসমানে। সে সামান্য ঝুঁকে বীরের শার্টের কলার ধরতে গিয়ে পারল না। নেশার ঘরে টাল খেয়ে আবারও সোফায় বসে পড়ে চিৎকার করল। মাংকের নাতি, কে বলেছে তোকে আমি কাপুরুষ? কার সাহস হয়েছে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার? বীর এবার ভয় পেয়ে মেঘলার আঁচলটা শক্ত করে ধরল। ডাগর চোখে মেঘলার দিকে তাকিয়ে ডাকল, মা। আকাশ তখন যেন ধৌড়াছোঁয়া হারিয়ে ফেলেছে। সে হাত পা ছুড়ে বলল, কে তোর মা? কোন মা তোকে সব শিখিয়েছে? মেঘলা। সে মেঘলা হোক আর ভূমিকম্প হোক, ডাক তোর মাকে। আজ আমি দেখেছি আর ওই বিচ্ছু কার বাচ্চা, কার কাছে ট্রেনিং নিয়েছে। বীর এবার এক পা এগিয়ে এসে কোমরে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বড়দের মতো করে একটা কথা বলে বসল। না। কেন? বীর এবার ঠোঁট উল্টে গর্বের সাথে বলল, মারমাল বলাতে। আকাশ এবার হো হো করে হেসে উঠল। সেই হাসিতে নেশার ঘোর আর তাচ্ছিল মেশানো। সে নিজের কপালে একটা চাপড় দিয়ে বলল, ওরে হারামি, কত বড় বাচ্চা তুই, হাফ ফুট বাচ্চা! তোর মাকে কি আমি বিয়ে করতে চেয়েছি যে তুই তোর মায়ের বরকে দেখাচ্ছিস? আসলে তোর বাপ একটা বড়সড় তেতাবো না, তার পয়তে তুই এমন বচ্চাত হয়েছিস। মেঘলা পাশে দাঁড়িয়ে সব দেখছিল। আকাশের এই নোংরা কথাগুলো তার বুকে তীরের মতো বিঁধছিল। কিন্তু বীরের মুখে মায়ের বর শব্দটা আকাশকে যেন উপহাস করছে। ঠিক এই সময় পেছন থেকে মেঘলা শান্ত স্বরে বলে উঠল, সত্যিই তাই তীর্ধব না? আকাশ ঘাড় ঘুরিয়ে মেঘলার দিকে তাকালো, চোখ দুটো সরু করে বলল, আজিজের বাচ্চা, কি বললি তুই? ওই ভাইয়া এখানে কেউ নেই তো, তবে বাচ্চা আর বাপকে নিয়ে আপনার এমন বলা ঠিক হয়নি। হতে পারে পরে পস্তাবেন। মেঘলা দীর্ঘশ্বাস ফেলে বলল। আকাশে বাড়ির সোফা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু পা দুটো যেন আর কথা শুনছে না। সে টলতে টলতে মেঘলার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আরে তুমি কোন মেয়ে, আবার আমার পাশে এসছো? এখন এখানে আজিজ ছিল যে? হ্যাঁ মেয়ে, তুই তো বকিস কেন? যা, এক গ্লাস পানি নিয়ে আয়। আকাশের নেশাটা এবার যেন শরীর ছাপিয়ে মাথায় চড়ে বসেছে। তার চোখে সেই বেগুনি সবুজ মণি দুটো বারবার বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারছে না সে কার উপর রাগ করছে আর কাকে ঘৃণা করছে। বীর তখন খেলনাগুলো ছেড়ে আকাশের টলমলো অবস্থা খুব মনোযোগ দিয়ে দেখছে, যেন সে কোনো সার্কাস দেখছে। আকাশের মাতলামি এখন চরমে। সোপে সে যেভাবে আদশা হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় মেঝেতে গড়িয়ে পড়বে। মেঘলা দ্রুত রান্নাঘরে গিয়ে এক গ্লাস ঠান্ডা লেবু জল বানিয়ে নিয়ে এলো। গ্লাসটা আকাশের দিকে বাড়িয়ে দিয়ে শান্ত স্বরে বলল, এটা খেয়ে নিন, একটু ভালো লাগবে। আকাশের চোখের মণি দুটো তখন স্থির হতে পারছে না। সে মেঘলার হাত থেকে গ্লাসটা একরকম কেড়ে নিল। এক চুমুক দিয়ে সে মুখটা কুঁচকে এমনভাবে আকাশের দিকে তাকালো যেন তাকে বিষ খাওয়ানো হয়েছে। গ্লাসটা কোনো মতে টেবিলের ওপর ঠকাস করে রেখে সে হুঙ্কার দিয়ে উঠল, এরে, কি এনেছিস তুই? আজিজ, তোকে আজ আমি সত্যি খেয়ে ফেলবো। কি এনেছিস তুই আমার জন্য? আমি কি লেবুর শরবত খাওয়ার জন্য এখানে এসছি? মেঘলা মনে মনে হাসলো। এতগুলো বছর কেটে গেছে, অথচ আকাশের স্বভাব বিন্দুমাত্র বদলায়নি। নেশার ঘরে সে সবসময় আজিজকে খুঁজে বেড়ায়। মেঘলা কোমরে হাত দিয়ে একটু শাসনের সুরে বলল, আপনার স্বভাবটা এতগুলো বছরেও একটুও পরিবর্তন হলো না, তাই না? মাথা ঘুরে সবাই আপনার কাছে আজিজ হয়ে যায়। আকাশ টলতে টলতে সোফা থেকে উঠে বসার চেষ্টা করলো। সে মেঘলার ঝাপসা অবয়ের দিকে আঙ্গুল উঁচিয়ে জড়িয়ে যাওয়া গলায় বলল, এই যে আজিজ মিয়া, তুই ইদানিং খুব বেশি কথা বলছিস, আর তোর গলার আওয়াজটা তো চিকন হয়ে গেল কবে থেকে? তুই কি কণ্ঠস্বর পাল্টানোর কোর্স করেছিস?
বীর তখন মেঝের উপর বসে আজিজের আনা সব খাবার আর খেলনাগুলো সারা ঘরে ছড়িয়ে ছড়িয়ে বেড়াচ্ছে। আকাশে এমন অবস্থা দেখে বীরের খুব মজা লাগছে। সে খিলখিল করে হেসে উঠে বলল, আতাস তুমি জানো না, মা তো আতির মামু না, মা তো মেল্লা। তুমি কি তোতে কম দেখো? আকাশে বা নিচের দিকে তাকিয়ে বীরকে দেখার চেষ্টা করলো। বীরকে দেখে সে দাঁত বের করে একটা অদ্ভুত হাসি দিল। ওরে হারামি, কে রে তুই, হাফ ফুটের বাচ্চা? সরাসরি আমাকে কানা বললে কত বড় সাহস! তুই জানিস তোর সাইজে আমার একটা ছেলে আছে, তা তুই আমাকে নাম ধরে ডাকছিস? বীর এবার উঠে দাঁড়িয়ে আকাশের হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়ালো। আকাশের কপালে আলতো একটা চর মেরে বলল, আতাস তুমি বেশি কথা বলো, তুমি কান ধরো, মা বলতেছে তোমায়। আকাশ যেন বীরের কথা শুনে একদম ছোট্ট বাচ্চা হয়ে গেল। সে নেশার ঘরে নিজের দোকান ধরে বসে পড়ল। এই যে কান ধরলাম, এবার খুশি? তুই কি আমার বাপ নাকি আমি তোর বাপ? হুকুম চালাস? তুই জানিস না আকাশ তোর বাপের কথা শোনো না? মেঘলা দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। মূলত সে আকাশের জন্য আরেকটু টক দিয়ে জল আনতে গিয়েছিল। আকাশের নেশা না কাটলে বিপদ, তার জন্য সে রান্নাঘরের দিকে যেতে যেতে বাপ বেটার কথা শুনছিল। তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। কি বিচিত্র এই জীবন! সামনে তার স্বামী আর সন্তান, অথচ তাদের পরিচয় কত অদ্ভুত। বীর জানে না এই মানুষটাই তার আসল বাবা, যার নাম সে গর্ব করে লিখে বেড়ায়। আর আকাশ জানে না এই মেয়েটিকে সে আজিজ ভেবে বকাবকি করছে। সেই তার প্রাণের চেয়ে প্রিয় মেহেজাবিন। আকাশ তখন টলতে টলতে আবার সোফায় হেলান দিল। মেঘলার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আজিজ শোন, ওই বাচ্চাটাকে বলিস আমাকে যেন বেশি বিরক্ত না করে। আমি অনেক বড় বিজনেসম্যান, আমার অনেক কাজ, কিন্তু আজ কেন জানি এই পিচ্ছিটার কথা শুনতে খুব ভালো লাগছে। বীর তখন আকাশের গায়ের উপর চড়ে বসার চেষ্টা করছে আর আকাশের খোলা বুকের 3টে বোতাম নিয়ে খেলা করতে করতে বলল, আতাস তুমি আজ আমাদের বাড়িতে থাকো, তুমি চলে গেলে আমি আবার কাঁদবো। আকাশ নেশার ঘরে বীরের ছোট্ট হাতটা নিজের বড় হাতের মুঠে নিল। তার চোখের লালচে ভাবটা যেন হঠাৎ করে মায়ার চাদরে ঢাকা পড়ে গেল। সে বিড়বিড় করে বলল, থাকবো লিটল চ্যাম্প, থাকবো। আমার কপালটি এমন, সবসময় ভুল জায়গায় আশ্রয় খুঁজে। মেঘলা দ্রুত গিয়ে বীরকে আকাশের গায়ের উপর থেকে নামিয়ে নিতে চাইল। বীর নামো বাবা, সে অসুস্থ। কিন্তু আকাশ মেঘলার হাতটা শক্ত করে চেপে ধরল। নেশার ঘরে সে মেঘলার চোখের দিকে তাকিয়ে একদম নিচু স্বরে বলল, আজিজ, এই মেয়েটা কে রে? এর চোখগুলো কেন যেন মেয়ে জেমেনের মতো কথা বলে। তুই কি ওকে খুঁজে পেয়েছিস? মেঘলার হৃৎপিণ্ড যেন একটা মুহূর্তের জন্য থমকে গেল। আকাশের স্পর্শে তার শরীরে বিদ্যুতের ঢেউ খেলে যাচ্ছে। সে কোনো মতে হাতটা ছাড়িয়ে নিয়ে বীরকে কোলে তুলে নিল। আকাশ তখন ধীরে ধীরে ঘুমের দেশে তলিয়ে যাচ্ছে। বীর তার মায়ের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন সে নিশ্চিত যে তার এই আতাস আসলে তার খুব আপন কেউ। পুরো ঘরে তখন এক অদ্ভুত স্তব্ধতা। বাতিগুলো নিভিয়ে দেওয়া আগে মেঘলা একবার আকাশের ঘুমন্ত মুখের দিকে তাকালো। আজ রাতটা যেন এক মায়ার নগরী, যেখানে ঘৃণা আর পরিচয়ের লড়াই থেমে গেছে। শুধু রয়ে গেছে এক পরিবারের অপূর্ণ কিন্তু সুন্দর কিছু মুহূর্ত। রান্নাঘরে মেঘলা ব্যস্ত তেঁতুল জল বানাতে। তেঁতুলের টক স্বাদ দিয়ে পারে আকাশের এই জমাট বাঁধা নেশাটা কাটাতে। ওদিকে বীরের মাথায় তখন শয়তানি বুদ্ধি ঘুরছে। মেঘলা নজর এড়াতে সে এক দৌড়ে ড্রয়িং রুমে আকাশের কাছে চলে এলো। ঠিক সেই মুহূর্তে আকাশের দামি আইফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রোদের ছবি। বীর একগাল হেসে ফোনটা রিসিভ করে গম্ভীর গলায় বলল, হ্যালো আতাত, এখন ঘুমাতে, আমি ফোনে প্লেন উড়াচ্ছি, তুমি ফোন লেটে দাও। একথা বলে সে খট করে ফোনটা কেটে দিল। ফোনের চারপাশটা উলটে পাল্টে দেখে সে অবাক হয়ে বিড়বিড় করল, এই ফোনটা তো অনেক দামি, তার তো বলে দিল এই ফোনটা কিন্তু অনেক টাকা লাগে। নিজের মনে কথা বলতে বলতে সে আকাশকে যেন আস্ত একটা খেলনার মাঠ বানিয়ে ফেলল। আকাশের পেটটাকে আরামদায়ক গদি ভেবে তার উপর ধপাস ধপাস করে বসে পড়ল বীর। পাশে খাবারের প্যাকেটের সাথে থাকা একটা টমেটো সসের মিনি প্যাক তার নজরে এলো।
বীর অতি উৎসাহে প্যাকেটটা ছিঁড়ে নিজের কচি কচি আঙ্গুল দিয়ে সোফায় আর আকাশের পেটের উপর নকশা করতে লাগলো। একসময় তার হাতে সস লেগে গেলে সে খুব স্বাভাবিকভাবে আকাশের ধবধবে সাদা শার্টে হাতটা মুছে নিল। শুধু তাই নয়, আকাশের মুখে লেগে থাকা সসটুকু পরিষ্কার করার জন্য সে আকাশের বুকের কাছে মুখটা নিয়ে গিয়ে ঘষে ঘষে মুছল। ফলাফল যা হওয়ার তা হলো, আকাশের সাদা শার্ট আর ফোন এখন লাল টমেটো সসে একাকার। বীর নিজেও সস খাচ্ছে আর নিজের অজান্তে তার বাপকেও সস মাখাচ্ছে। মেঘলা গ্লাসে তেঁতুল জল নিয়ে ঘরে ঢুকতেই থমকে দাঁড়ালো। বাপ ব্যাটার এই অবস্থা দেখে সে একদিকে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আকাশে সেই দামি শার্ট আর ফোনের অবস্থা দেখে তার দুশ্চিন্তা হতে লাগলো। সে দ্রুত গিয়ে বীরকে আকাশের উপর থেকে সরিয়ে নিল। বীর, এ কি করেছো বাবা? কি একটা অবস্থা করেছো তুমি? মেঘলা এবার আকাশকে জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। আকাশ, আকাশ উঠুন, আগে এই জলটা খেয়ে নিন। আকাশ কোনো মতে চোখ মেলে তাকালো। মেঘলার গ্লাসটা তার মুখে ধরলে সে নাক মুখ কুচকে দম বন্ধ করে পুরো তেঁতুল জলটা এক চুমুকে খেয়ে ফেলল। পেটে টক জল পড়ার ঠিক 1 মিনিটের মাথায় আকাশের নাড়ি ভুড়ি উল্টে এলো। সে টলতে টলতে বাথরুমে ঢুকে যাওয়ার সুযোগও পেল না। পাশে হড়হড় করে সব বমি করে দিল। পেটের ভেতরে সব অ্যালকোহল যেন আগ্নেয়গিরি লাভার মতো বেরিয়ে এলো। কয়েক মুহূর্ত পর আকাশের মাথাটা হালকা হতে শুরু করলো। সে সোফায় হেলান দিয়ে হাঁপাতে লাগলো। আকাশ নিজের কপালে হাত দিয়ে ভাবলো সে তো নিয়মিত ড্রিঙ্কস করে, কিন্তু কোনোদিন তো তার এমন নেশা হয় না, আজ কেন হলো? সে কি তবে মেঘলার সামনে এসে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, নাকি এই ছোট্ট বাচ্চাটার মায়ে তার স্নায়ুগুলো আজ দুর্বল হয়ে পড়েছে? আকাশের হুঁশ ফিরতেই সে সোজা হয়ে বসার চেষ্টা করলো। বমি করার পর শরীরটা একটু হালকা লাগলো, মস্তিষ্ক এখনো পুরোপুরি শান্ত হয়নি। ঠিক তখনই তার কানে এলো একটা খিলখিল হাসির শব্দ। সামনে তাকাশে আকাশের চোখ চরকাজ। বিদ্যার সামনে দাঁড়িয়ে হাসছে। বীরের মুখ থেকে শুরু করে পেট পর্যন্ত লাল টমেটো ক্যাসাপে মাখামাখি। ওর হাতের আঙ্গুলগুলো পর্যন্ত লাল হয়ে আছে, যেন ও আকাশকে নিয়ে কোনো আর্ট কম্পিটিশন করছিল। বীরের প্রিয় হলুদ গেঞ্জিটা এখন পুরোপুরি লাল বর্ণ ধারণ করেছে। আকাশ চমকে উঠে নিজের দিকে তাকাতেই তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। তার ধপধপে সাদা ব্যান্ডেড শার্টটার উপর কেচাপ দিয়ে বীর অদ্ভুত সব নকশা এঁকে রেখেছে। এই শার্টটার দাম দিয়ে হয়তো একটা ছোটোখাটো দোকান কেনা যায়, কিন্তু এই মুহূর্তে বীরের ওই নিষ্পাপ হাসি দেখে আকাশের সব রাগ জল হয়ে গেল। সে নিজেও অট্ট হাসিতে ফেটে পড়ল এবং বীরকে টেনে নিজের কোলে নিয়ে এলো। ঠিক তখনই মেঘলা এক বালতি জল আর ঘর মোছার সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকলো। আকাশকে বমি করতে দেখে সে দ্রুত পরিষ্কার করতে এসেছে। আকাশ সোফায় বসা অবস্থায় মেঘলার দিকে এক পলক তাকালো। কেন জানি মনে হলো সে যেন এই প্রথম মেঘলাকে দেখছে। নেশাগ্রস্ত চোখে মেঘলার ওই সাদাসিধে রূপটা তার মগজে অন্যরকম এক দোলা দিল। তবে আকাশ কিছু বলল না, সেফ স্থির চোখে চেয়ে রইল। মেঘলা কাজে হাত দেওয়ার আগে আকাশের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আগে আপনি ফ্রেশ হয়ে নিন, তারপর ওকে কোলে নিন। দয়া করে এই অবস্থায় আর ওকে মাখামাখি করবেন না। আকাশ প্রথমে একটু ইগোতে লেগে মেঘলার উপর রাগ করতে চাইল, কিন্তু পরক্ষণে ভাবল সে নিচে মাতাল অবস্থায় এখানে এসেছে, তাই বেশি তক্কা করা ঠিক হবে না। সে দমে গিয়ে বলল, কিন্তু আমি ফ্রেশ হয়ে কি পরবো? আমার কাছে তো অন্য ড্রেস নেই। মেঘলা মেঝের দিকে তাকিয়ে বলল, রোদ ভাইয়ার কয়েকটা ড্রেস এখানে রাখা আছে, আপনি চাইলে এগুলো পরতে পারেন, আমি এনে দিচ্ছি। যা দেওয়ার তাড়াতাড়ি দে। মেঘলার ড্রেস আনতে ঘরের ভেতর যেতেই আবার শুরু হলো ব্যাপ ব্যাটার খুনছুটি। আকাশ বীরের নাকে একটা টোকা দিয়ে বলল, তুই এই হাল করলি আমার? তুই জানিস আমার এই শার্টটার দাম কত? বীর আধো বলিতে বুক ফুলিয়ে বলল, হ্যাঁ, আমি তোমার কেতাব মাতিয়ে দিয়েছি। তুমি এত কেলনে এনে তো তুমি কে? তুমি তো আত্মা, তাই না? আকাশ বীরের ঠোঁটের কাছে আঙ্গুল দিয়ে বলল, চুপ কর, আকাশ না, এখন থেকে আমাকে বাপ বলে ডাকবি। বাপ হয়ে আমি তোর। বীর ট্যাপ ট্যাপ করে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাপকাতি। আকাশ খিলখিল করে হেসে বীরের পেটে সুরসুরি দিয়ে ওকে কোলে তুলে নিল। বাপ মানে পাপা, আমি তোর পাপা। বীর যেন বড়সড় কোনো বাধাই পড়ে গেল। সে চোখ কপালে তুলে বলল, তুমি আমার পাপা, কিন্তু আমার বাবা তো আমার মাল বল। আকাশের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে গেল। সে বীরের কপালে চুমু খেয়ে বলল,
হ্যাঁ রে কিউটের বাচ্চা, তোর মায়ের বড়ই হলাম আমি। বীরের ছোট্ট মাথায় তখন হাজারটা প্রশ্ন ঘুরছে। সে আতাশ পাপা হলো কি করে? ঠিক সেই মুহূর্তে মেঘলা একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ফিরে এলো। এ নিন, গিয়ে ফ্রেশ হয়ে নিন। সে বীরকে আকাশের কোল থেকে নিতে গিয়ে বলল। বীরকে আমার কাছে দিন। আকাশ জেদ ধরে বসে রইল। না, ও আমার সাথে ফ্রেশ হবে। এত রাতে ওর গায়ে জল লাগালে ঠান্ডা লেগে যাবে। না, কিছু হবে না। আজ আমি ওকে নিজের হাতে একটু করে জল দিয়ে ধুয়ে দেব। মেঘলার প্রতিবাদ করার সাহস পেল না। এই প্রথম আকাশের চোখে বীরের প্রতি এক আদিম অধিকারবোধ দেখছে সে। বীরকে বাবার সান্নিধ্য থেকে বঞ্চিত করার ক্ষমতা তার নেই। তাই সে দীর্ঘশ্বাস ফেলে আকাশের বমি পরিষ্কার করতে মনোযোগ দিল। আকাশ এক পলক মেঘলার ঝুঁকে থাকা অবয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো, তারপর বীরের দিকে ফিরল। বীর তখন আকাশের গাল ছুঁয়ে আবার অবাক হয়ে জিজ্ঞেস করলো, সত্যি তুমি আমার পাপা? কথাটা মেঘলার কানে পৌঁছানো মাত্রই তার বুকটা হু হু করে উঠল। কলিজার ভেতরে যেন কেউ ছিঁড়ে ফেলছে। 3 বছর যে সত্যটা সে লুকিয়ে রেখেছিল, আজ আকাশের নেশাগ্রস্ত জবানিতে কি তা বীরের কাছে প্রকাশ পেয়ে যাবে। মেঘলা নিজের কান্না চেপে ঘর মুছতে লাগলো আর ভাবতে লাগলো, এরপর যখন বীর সারাক্ষণ পাপা পাপা করে মাথা খাবে, তখন সে আকাশকে বীরের থেকে সামলাবে কি করে। আকাশ বীরকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকেই থমকে দাঁড়ালো। চারপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সে। মধ্যবিত্ত সাদামাটা বাথরুম, একপাশে একটা বালতি আর মগ রাখা, দেওয়ালে লাগানো একটা সাধারণ শাওয়ার। বীরের জন্য এক কোণে রাখা আছে কিছু বেবি সোপ আর বডি ম্যাসেজ অয়েল, আর পাশে মেঘলার একটা বডি ওয়াশ আর ফেস ওয়াশ। এছাড়া আর কোনো বিলাসিতা সেখানে নেই। আকাশ চারপাশ দেখে কিছুটা অবাক হয়ে বীরকে প্রশ্ন করলো, এখানে কোনো বাথটাব নেই চ্যাম্প? তোরা স্নান করিস কোথায়? বাথটবটি পাপা। বীরের মুখে প্রথমবার এই পাপা ডাকটা শোনা মাত্রই আকাশের বুকের ভেতর যেন এক শক্তিশালী বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। সে ভাবতে পারেনি বীর এত সহজে তাকে পাপা বলবে। মুহূর্তের জন্য তার শ্বাস থমকে দাঁড়ালো। এই এক শব্দে যে এত তীব্র সুখ আর অধিকারবোধ লুকিয়ে থাকতে পারে, তা আকাশ কোনোদিন কল্পনা করেনি। বীরের এই আধো বুলিতে পাপা ডাকটা তার সব আভিজাত এক আর অহংকারকে এক নিমিষে চুরমার করে দিল। আকাশে মনে হলো আজ পর্যন্ত যা সে অর্জন করেছে, নাম যশ প্রতিপত্তি, সবই এই একটা ডাকের কাছে তুচ্ছ। বীরের নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে আকাশের পিতৃত্ব এক অদ্ভুত হাহাকারে জেগে উঠল। তার মনে হলো এই বাচ্চার জন্য সে সব ত্যাগ করতে পারে। যে মানুষটা এতদিন নিজেকে নিয়ে ব্যস্ত ছিল, আজ সে অনুভব করলো এক অদ্ভুত দায়বদ্ধতা। শাওরের ঠান্ডা জল ছেড়ে বীরকে জড়িয়ে ধরে সে বুঝতে পারল, পৃথিবীর সব বিলাসিতার চেয়ে এই পাপা ডাকটাই তার জীবনের সবচেয়ে বড় পরম পাওয়া। আজ সে কোনো বড় ব্যবসায়ী নয়, আজ সে কেবল একজন পিতা, যার পৃথিবী এখন এই একরত্তি শিশুর হাসিতে বন্দী। প্রায় আধা ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে। মেঘলা ড্রয়িং রুমে আর ঘরদোর সব গুছিয়ে ফেলেছে। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু বাপ পেটের কোনো দেখা নেই। কৌতূহল আর খানিকটা দুশ্চিন্তা নিয়ে মেঘলা পা টিপে টিপে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। দরজার কাছাকাছি পৌঁছাতে ভেতর থেকে আসা খিলখিল হাসির শব্দে তার কান জুড়িয়ে গেল। বীরের ওই ছোট্ট অনাবিল হাসির সাথে আকাশের ভারী গলার কৌতূহল মাখা শব্দগুলো এক অদ্ভুত আবহ তৈরি করেছে। মেঘলা ধীরে ধীরে ওয়াশরুমের দরজা একটুখানি ফাঁক দিয়ে ভেতরে উকি দিল। যা দেখল তাতে মুহূর্তের মধ্যে চোখ কপালে উঠে গেল এবং পরক্ষণে এক অদ্ভুত ভালো লাগায় তার বুকটা ভরে উঠল। ভেতরে আকাশে পরনে শুধু মেঘলার একটা টাওয়াল, যা শুধু তার কোমরে চড়ানো। বীর একদম ন্যাংটু, শুধু মাথায় ফেনা একটা মুকুট পরে আছে। শাওয়ারের হালকা আলোয় আকাশের সুটাম ও জিম করা শরীরের পিসেগুলো যেন ভাস্কর্যের মতো ফুটে উঠেছে। প্রশস্ত বুক আর চওড়া কাঁধের উপর দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। ফর্সা ত্বকে জল আর সাবানের ফেনায় মাখামাখি তাকে এতটাই আকর্ষণীয় করে তুলেছে যে কেউ প্রথম দেখাতেই এই পুরুষের ব্যক্তিত্বে ক্রাশ খেতে বাধ্য। পুরো ওয়াশরুম এখন সাবানে বুদবুদে সাদা হয়ে আছে। আকাশ নিচে বসে আছে আর বীরকে সামনে নিয়ে তার চুলে শ্যাম্পু দিচ্ছে। আকাশের দুষ্টিমিটাও কম নয়, সে বীরের চুলগুলোকে ফেনা দিয়ে টেনে টেনে উপরের দিকে খাড়া করে দিয়েছে, ঠিক যেন ইলেকট্রিক শকের ফলে চুলগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। বীর আয়নায় নিজের এই কিম্ভূত কিমার রূপ দেখে হেসেই খুন। একটু পরে বীর আবার পাল্টা আক্রমণ শুরু করলো।
আকাশ চুপচাপ বসে মাথা নিচু করে দিল বীরের কোলের কাছে। বীর এবার তার ছোট্ট দুহাত ভর্তি ফেনা নিয়ে আকাশের রেশমি চুলে নিজের ইচ্ছে মতো কারিগরি করতে ব্যস্ত। সে আকাশের চুলগুলো কখনো ডানে কখনো বামে অদ্ভুত সব আকার বানাচ্ছে আর আনন্দে চিৎকার করছে। আকাশ কোনো প্রতিবাদ না করে বরং পরম তৃপ্তিতে চোখ বন্ধ করে বাচ্চার হাতের ওই নাড়াচাড়া উপভোগ করছে। মেঘলা দরজার ওপাশ থেকে অপলক চেয়ে রইল। তার মনে হলো এই মানুষটাই কি সেই পাষাণ আকাশ যে সবসময় গম্ভীর থাকে, যার কথার হুকুম ছাড়া কিছু থাকে না। আজ বাচ্চার সাথে তার এই শিশুসুলভ আচরণ দেখে মেঘলার চোখে জল চলে এলো। পৃথিবীর সব না পাওয়া আর অভিযোগ যেন এই একটি দেশে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তার সাজানো ছোট্ট সংসার আজ সত্যি এক পূর্ণতা এসেছে, যা সে গত 3 বছরের প্রতিটি রাতে স্বপ্নে দেখেছে। আজ সেই স্বপ্ন তার চোখের সামনে রক্তমাংসের রূপ নিয়ে ধরা দিয়েছে। বাপ বেটার এই স্নান উৎসবের মাঝে বীর হঠাৎ দরজার দিকে তাকিয়ে মেঘলা ছায়া দেখতে পেল। সে খিলখিল করে হেসে হাত বাড়িয়ে ডাকলো, মা মা ওতো, তুমিও পাপার সাথে টেনান করবে উতো। মেঘলা অপ্রস্তুত হয়ে দরজার আল থেকে সরে গিয়ে তোতলামি করে বলল, না না আব্বা, আমি যাব না, তোমরা করো, আমি খাবার দিচ্ছি। আকাশ এবার বাঁকা হেসে বীরের কানে কাছে ফিসফিস করে কিছু একটা শিখিয়ে দিল। বীর সেটা শুনেই দ্বিগুণ উৎসাহে বলে উঠল, মা তুমি ভয় পাওতেন, তুমি আতো, আমি আর বাবা তোমার তুলে ট্যাম্পো করে দিব। আকাশ এবার শাওরের জলটা হাতে নিয়ে দরজার দিকে একটু ছিটিয়ে দিয়ে বেশ আয়েশ করে বলল। ডুড, তোর মা ভয় পাচ্ছে কেন? তারপর মেঘলাকে বলল, তোর ছেলে যখন বলছে তখন চলে আয় না, আজ নয় বাপ বেটা মিলে তোকে একটু পরিষ্কার করে দিই। বীর তখন আকাশের হাতে তালি দিয়ে তাল মিলিয়ে আদব বলিতে বলতে লাগলো, হ্যাঁ মা, পাপা তোমার তালে ভূত বানিয়ে দিবে, হি হি হি, তুমি আথ না। মেঘলা লজ্জায় লাল হয়ে ওখান থেকে প্রায় পালিয়ে ডাইনিং রুমে চলে এলো। পেছনে শুনতে পেল আকাশের সেই গম্ভীর কিন্তু আমোদে অট্টহাসি আর বীরের অবিরাম পাপা পাপা ডাক। মেঘলার মনে হলো আজ রাতের এই মায়া যেন কখনো শেষ না হয়। আকাশ দূরত্ব পরিষ্কার জল দিয়ে নিজের আর বীরের গা ধুয়ে নিল। বাথরুমে রোদ ভাইয়ের দেওয়া কোনো টাওয়াল বা পোশাক না পেয়ে এসে বীরের একটা ছোট্ট টাওয়াল দিয়ে বীরের মাথাটা কোনো মতে মুছল, কিন্তু নিজের জন্য কিছুই না পেয়ে পাশে ঝুলে থাকা মেঘলার একটা সুতির ওড়না টেনে নিয়ে সেটাকে লুঙ্গির মতো করে কোমরে পেঁচিয়ে নিল। বীরকে ন্যাংটো অবস্থায় তার এক হাত দিয়ে আলুর বস্তার মতো পাজাকোলা করে ধরে সে ড্রয়িং রুমে বীরদর্পে বেরিয়ে এলো। মেঘলা ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিল, কিন্তু ড্রয়িং রুমে এই দৃশ্য দেখে তার হাত থেকে চামচটা প্রায় পড়ে যাচ্ছিল। ইশাক তালুকদার আকাশ, যার শার্টের একটা ভাঁজ নষ্ট হলে অফিস মাথায় তোলে, সে আজ কোমরে একটা ওড়না পেঁচিয়ে আলুর বস্তার মতো বাচ্চা কোলে নিয়ে ঘুরছে। মেঘলা নিজের হাসি চেপে রাখতে পারল না, সে ফিক করে হেসে দিল। আকাশ কুচকানো চোখে মেঘলার দিকে এক পলক তাকালো, যেন বলতে চাইল, হাসছিস হাস, সময় হলে এর শোধ নেব। আকাশ বীরকে ডাইনিং টেবিলের ওপর দাঁড় করিয়ে দিল। বীর তখন তার ছোট্ট শরীরটা নিয়ে কাঁপছে আর খিলখিল করে হাসছে। আকাশ ছোট্ট টাওয়ালটা দিয়ে বীরের গা মুছতে মুছতে হঠাৎ বীরের শরীরের দিকে নজর দিয়ে গম্ভীর মুখে বলে উঠল, এই বাড়ি, তোর দেখে এখনো মুসলমানের করে প্যাকেট খোলা হয়নি। মুসলমানি কি পাপা? এটা কি তোর খেলনা? মেঘলার হাসি ততক্ষণে গায়েব হয়ে গেছে। সে ভাবছে আকাশ এখন এক ছোট্ট বাচ্চাকে এটা কি বোঝাতে যাচ্ছে। আকাশ একটা চেয়ার টেনে বীরের সামনে বসলো এবং খুব বিশেষজ্ঞদের মতো মাথা নেড়ে বলতে শুরু করলো, না রে বীর, এটা খেলনা না, এটা হলো তোকে পুরো ব্যাটা বানানোর একটা প্রসেস। শোন, এখন তোর যেটা আছে ওটা হলো প্যাকেট করা গিফট। মুসলমানে হলে ওই প্যাকেটের উপরের বাড়তি কাগজটুকু কাঁচি দিয়ে কুচুত করে কেটে ফেলে দেওয়া। বীর নিচের দিকে তাকিয়ে ভয়ে দুপা পিছিয়ে গেল। কাচির কথা শুনে ওর মুখ শুকিয়ে ছোট হয়ে গেল। সে তোতলামি করে বলল, কাটলি দিয়ে কি করবে পাপা? রক্ত বলবে তো। আকাশ বীরের গাল টিপে দিয়ে হাসতে হাসতে বলল, আরে না, ওটা কাটলে কোনো কষ্ট নেই। ওটা কাটার পর তুই যখন তোর বন্ধুদের সাথে আড্ডা দিবি তখন সবাই তোকে বলবে, সাবাস বীর, তুই তো এখন মস্ত বড় বীর হয়ে গেছিস। আর শোন, মুসলমানে হলে তোকে অনেক উপহার দেওয়া হবে, অনেক চকলেট, অনেক খেলনা, আর তুই যা চাবি তাই পাবি। বীর এবার একটু আশার আলো দেখতে পেল। সত্যি পাপা খেলনা দিবে, কিন্তু কাটলে তো ব্যথা লাগবে।
আকাশ এবার আরো রসিয়ে রসিয়ে বলতে লাগলো। আরে ধুর, কিসের ব্যথা? ওটা ঘাটের পর তুই 4-5 দিন লুঙ্গি পরে রাজুকে ভঙ্গিতে পা ফাঁক করে হাঁটবি। মনে করবি তুই এই এলাকার ডন, আর তোর মা তোর সামনে এসে মুরগির মাংস আর পায়েস দিয়ে যাবে। তুই শুধু বসে বসে খাবি আর হুকুম দিবি। বীর এবার কল্পনায় নিজেকে ডন ভাবতে শুরু করলো। সে হাত দিয়ে লুঙ্গি পরার ভঙ্গি করে দেখালো আর বলল। তাহলে আমি লুঙ্গি বলে এলাম এলাম করলে আনবো। আকাশ বীরের পেটে আঙ্গুল দিয়ে একটা সুড়সুড়ি দিয়ে বলল। শোন বীর, ওই যে এক্সট্রা জিনিস আছে না, ওটা থাকলে কিন্তু তুই জোরে দৌড়াতে পারবি না। ওটা তোকে টেনে ধরবে। ওটা কেটে দিলেই তুই একদম সুপারম্যানের মতো উঠতে পারবি। বীর এবার বেশ চিন্তিত হয়ে নিজের পায়ের দিকে তাকালো। তার কচি মনে সুপারম্যান হওয়ার শখ জেগেছে। সে চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো। আর টপকে বকবো? সত্যি পাপা আমি সুপারম্যান হবো? কিন্তু পাপা ওটা কাটা হলে কি আমার দানা গজাবে? আকাশ হো হো করে হেসে উঠে বলল। ডানা গজাবে কিনা জানি না, তবে তুই তখন প্যান্ট ছাড়াই শুধু একটা লাল রঙের জাঙ্গিয়া পরে বাড়ির ওপর দিয়ে উড়াল দিতে পারবি। আর তোর মা তখন নিচে দাঁড়িয়ে বলবে, ওরে বীর, সুপারম্যান বীর, নিচে নেমে আয়। মেঘলা পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে প্রায় শেষ। সে আকাশকে থামানোর চেষ্টা করে বলল। দয়া করে থামুন, ও বাচ্চা মানুষ, ও সত্যি সত্যি বিশ্বাস করছে। আকাশ মেঘলার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বীরকে বলল। তোর মা তোকে সুপারম্যান হতে দিতে চায় না রে বীর। ও চায় তুই সারা জীবনে এই প্যান প্যানানি করে যাস। তুই বল, তুই কি পাপার মতো সাহসী হবি না? বীর এবার বীরদর্পে টেবিলের ওপর এক পা তুলে দিয়ে বলল। আমি পাপার মতো তাতাতি হব। আমি তাতা কলাবো। কিন্তু পাপা ডাক্তার আঙ্কেল কি বলো তাতুতি দিয়ে আসবে? আকাশ এবার আরো ভয় দেখানো সুরে কিন্তু মজার ছলে বলল। আরে না, কাছে কেন? ডাক্তার আঙ্কেল আসবে একটা বিশাল বড় তলোয়ার নিয়ে। তারপর সেই তোকে বলবে, বীর চোখ বন্ধ কর। তুই চোখ বন্ধ করবি আর কুচুত করে গাছিস। তুই তখন টেরও পাবি না যে তোর এই গিফটের প্যাকেট উধাও হয়ে গেছে। বীর তলোয়ারের কথা শুনে এবার সত্যি ঢোক গিল। সে মেঘলার দিকে তাকিয়ে করুণ সুরে বলল। মা তলোয়ার দিয়ে তাতলে কি আমার রক্ত পড়বে না? মেঘলা বার বীরকে কোলে তুলে নিয়ে আকাশের দিকে কটমট করে তাকিয়ে বলল। একদম ভয় পাবি না সোনা, তোর পাপা তোকে খুব জ্বালাচ্ছে। তলোয়ার টলোয়ার কিছু লাগে না। আকাশ হাসতে হাসতে বলল। আরে বীর, ভয় পাস না। মুসলমানি হওয়ার পর তোকে 7 দিন কোনো কাজই করতে হবে না। তুই শুধু বিছানায় শুয়ে বসে থাকবি, আর তোর চাচু রোদ তোকে নতুন নতুন গাড়ি আর রিমোট কন্ট্রোল এরোপ্লেন এনে দেবে। আর শোন, তখন তোকে বাড়ির সবাই ছোট্ট হুজুর বলে রাখবে। বীর এবার ছোট্ট হুজুর নামটা শুনে খুব খুশি হলো। সে মেঘলার কোল থেকে নেমে কোমরে হাত দিয়ে আকাশের স্টাইলে দাঁড়িয়ে বলল। পাপা আমি তুতুল হব। আমি তলোয়ার দিয়ে তাতাবো আর প্লেন উড়াবো। মেঘলা এবার সত্যি আর হাসি চেপে রাখতে পারল না। সে হাসতে হাসতে দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়ল। ডাইনিং টেবিলের উপর বীর তখনও নেচে নেচে ডন হওয়ার মহড়া দিচ্ছে। আর পাশে তার পাপা শহরের দাপুটে বিজনেস টাইকুন, কোমরে একটা মেরুন রঙের ওড়না পেঁচিয়ে নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে। মেঘলা কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল। এবার অনেক হয়েছে, প্লিজ আমার ওনাটা এবার ছাড়ুন। আমি রোদ ভর ট্রাউজার শার্ট এনে রেখেছি, ওগুলো পরে নিন আপনি। আর এই বাচ্চাটাকে কতক্ষণ এভাবে নেংটো করে রাখবেন? ওর ঠান্ডা লেগে যাবে তো। দিন ওকে আমার কাছে, আমি জামা কাপড় পরিয়ে নিয়ে আসি। আকাশ এবার মেঘলার দিকে এক বাঁকা নজরে তাকালো। তার চোখে সে বেগুনি সবুজ মণি দুটোই এখন নেশার চেয়ে দুষ্টামি বেশি। সে ওনার খুঁটটা আঙ্গুলে পেঁচিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল। কেন রে, তোর একটা ওড়না আমি পরেছি বলে তোর খুব হিংসা হচ্ছে? দেখ, আমাকে ওড়নাটাতে বেশ মানিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আজ সারা রাত আমি এই ওড়নাটাই পরে থাকবো। রোদ ফোদ কারো ড্রেস আমার লাগবে না। আকাশের মুখে এমন অদ্ভুত আবদার শুনে মেঘলা একদম হতভম্ব হয়ে গেল। এই কি সেই আকাশ তালুকদার যে ব্যান্ডের জুতো ছাড়া মাটিতে পা ফেলে না, যে আজ একটা সাধারণ সুতির ওড়না নিয়ে এত জেদ করছে? মেঘলা অস্পষ্ট স্বরে বলল। আপনি কি পাগল হলেন? যা খুশি করুন, বীরকে দিন এবার, ও তো অন্তত জামাটা পরুক। আকাশে বার বীরকে এক হাত দিয়ে আরো শক্ত করে আগলে ধরল, যেন কেউ তার মহামূল্যবান সম্পদ কেড়ে নিতে এসেছে। সে বুক ফুলিয়ে ঘোষণা করল। একদম না, বীর আজ আমার সাথে এভাবেই থাকবে। আমরা বাপ বেটা আজ প্রকৃতির কাছাকাছি থাকবো। কে লিটল আকাশ, তুমি কি জামা পরবে?
বীর তো পাপার হাতে হাতে চাঁদ পেয়েছে। সে আকাশের সাথে তাল মিলিয়ে মাথায় দুমদুম করে নাড়িয়ে আধো বলিতে চিৎকার করে উঠল। হ্যাঁ মা, তাই হবে, তাই হবে। আমি দামা পরবো না, আমি পাগল মতো থাকবো। মেঘলা বড় বড় চোখ করে এই দুই উন্মাদ বাপ বেটার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এরা দুজন মিলে আজ তাকে পাগল করে ছাড়বে। শেষমেশ কোনো উপায় না দেখে মেঘলা দীর্ঘশ্বাস ফেলে খাবার বাড়তে শুরু করলো। আর আকাশও সেই অন্য পড়া অবস্থাতেই আয়েশ করে ডাইনিং চেয়ারে গিয়ে বসলো। বীরকে বসালো নিজের কোলের উপর। খাওয়া শুরু হলো। আকাশ নিজে এক লোকমা মুখে দিচ্ছে আর পরের লোকমাটা পরম মমতায় বীরের মুখে তুলে দিচ্ছে। বীরও খুব শান্ত হয়ে পাপার হাত থেকে খাবার খাচ্ছে। অবাক করার বিষয় হলো বীর সাধারণত মেঘলার হাতে খেতে গেলে হাজারটা বায়না করে, কিন্তু আজ সে যেন মন্ত্রমুগ্ধ। আকাশের আঙ্গুল যখন বীরের ঠোঁটে লাগছে, বীর চোখ বন্ধ করে সেই স্পর্শটা অনুভব করছে। দেখে মনে হচ্ছে না যে বীর এই মানুষটাকে মাত্র কয়েক ঘন্টা আগে চিনেছে। একেই বোধহয় বলে রক্তের টান, যা কোনো দূরত্ব, কোনো 3 বছরে বিচ্ছেদ মানতে চায় না। মেঘলা ডাইনিং রুমের এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে এই দৃশ্য দেখতে লাগলো। তার হৃদয়ের গহীন কোণে এক স্বর্গীয় অনুভূতি খেলা করছে। যে দৃশ্যটা সে গত 3 বছর ধরে মনে মনে কোঠায় এঁকেছিল, আজ তা বাস্তবের চেয়েও সুন্দর হয়ে ধরা দিয়েছে। আকাশে সেই অবিন্যস্ত চুল, কোমরে ওড়না আর বীরের সেই অনাবিত শরীরে পাপার আদরের ছোঁয়া, সব মিলিয়ে এক অদ্ভুত পূর্ণতার প্রতিচ্ছবি। মেঘলার মনে হলো আজকের এই রাতটা যেন পৃথিবীর কোনো ঘড়ির কাঁটায় ধরা না পড়ে। এই মুহূর্তটা যেন এখানে চিরস্থায়ী হয়ে যায়।